হ্যালো হ্যালো, আই হোপ কি সাউন্ড একদম ক্লিয়ার আছে তোমাদের, কোনো ডাউট নেই আর কোনো প্রবলেম হবে না সাউন্ডে আই হোপ। হ্যাঁ চলো একবার কনফার্ম করো তো। ওকে দেখো, ওকে তো ঠিক আছে, তোমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা হবে ম্যাটারের পার্ট 2 কে নিয়ে, ঠিক। আর আগের যে ক্লাসটা হয়েছিল সেটা আমাদের ম্যাটারের পার্ট 1 ছিল, যেটাতে আমরা পুরোপুরি ডিসকাস করেছি ম্যাটারের সলিড, লিকুইড আর গ্যাসের ব্যাপারে। আর আশা করি তোমাদের ওইটাকে নিয়ে আর কোনো ডাউট নেই। ওকে, আর আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, কোনো অসুবিধা নেই। ওকে চলো, তো আজকে যে পার্টটা হবে সেটা হবে আমাদের প্লাজমা থেকে শুরু হবে, যেটা আমি আগের ডেটে করেছিলাম তোমাদেরকে প্লাজমার ব্যাপারে, সেটার ব্যাপারে হবে আজকের নেক্সট ক্লাস। ওকে চলো তাহলে প্রথমে আমাকে বলো যে প্লাজমা কি, প্লাজমা জিনিসটা কি। আমি কি বলেছিলাম, প্লাজমা জিনিসটা কি? প্লাজমা হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার, মানে যেখানে হচ্ছে গ্যাস আয়োনাইজড হয়। যেখানে গ্যাস কি হয় না আয়োনাইজড। ওকে, যেখানে গ্যাস কি হয় না আয়োনাইজড। কীভাবে হয়? যখন টেম্পারেচারটা অনেক হাই হয়ে যায়, ঠিক আছে। যখন টেম্পারেচার অনেক হাই, যেটা সাধারণত কিসের জন্য ক্ষেত্রে হয়, যেটা সাধারণত হয় স্টার্সের ক্ষেত্রে। স্টার্স, জেনি স্টার্স, যে কোনো নক্ষত্রদের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার হাই থাকে অনেক বেশি, 3000 ডিগ্রি 4000 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকে, অনেক হাই থাকে। সেখানে কি হয়, গ্যাসটা আয়োনাইজড হয়ে যায়, ওর মধ্যে আয়ন ক্রিয়েট হয়, যার ফলে এটা প্লাজমা স্টেটে চলে যায়। ওকে, আমি তোমাদেরকে এটা আগের ডেটে বলেছিলাম, তাই না? তো আজকে তাহলে ওই প্লাজমারই কিছু আমরা ধর্ম দেখে নেবো, যে প্লাজমা কি হয়, কি ব্যাপার, ওর সামান্য কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নেবো। ওকে, তো প্লাজমার এক নম্বরে আমি বলতে পারি যে প্লাজমা, the plasma, a form of state when gas ionized. ওকে ওকে, হোয়েন গ্যাস কি হয় না আয়োনাইজড হয়ে যায়। যখন গ্যাস আয়োনাইজড হয় তখন কি হবে, তখন কি হবে না প্লাজমা ক্রিয়েট হবে। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আমরা কি বলতে পারি প্লাজমার ব্যাপারে আর কি বলা যায়, যে এর মধ্যে যে প্লাস আয়ন মানে ক্যাটায়ন যেগুলো থাকে, সেটা কি হয়, নেগেটিভ আয়ন যেগুলো আছে তার সাথে প্রায় ইকুয়াল হয়। প্রায় কি হয় না ইকুয়াল হয়, ঠিক। ক্লিয়ার এটা? চলো নেক্সট আমি কি বলেছিলাম, নেক্সট আমি কি বলেছিলাম প্লাজমার ব্যাপারে, নেক্সট প্লাজমার ব্যাপারে আমি কি বলেছিলাম, যে প্লাজমা এমন একটা স্টেট, প্লাজমা এমন একটা স্টেট, এই প্লাজমা স্টেট এতে কি হয় না ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি এতে কি হয় হাই হয়। মানে এর যে এফেক্ট, ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটির যে এফেক্ট, এটা সবসময় কি হবে না হাই হবে। মানে এটা সবসময় বেশি প্রভাব ফেলবে কার ওপরে, প্লাজমার ওপরে। ওকে, আর 4 নাম্বার যদি আমি পয়েন্ট বলি, আমরা আমরা যদি নরওয়ের দিকে যাই, ওদের রাত আকাশে বিভিন্ন কালারের ছটা দেখা যায় আকাশে। একটা বিভিন্ন রঙিন রঙিন, বিশেষ করে স্কাই কালারের কিংবা ব্লু কালারের একটা আলোর ছটা দেখা যায়, বা কি হয় স্রোত বয়ে যায়। তো সেটার রিজনটা কি, সেটা কেন আসে, কোনো আইডিয়া? যেটাকে আমরা আরোরা বলে থাকি। ওকে, সেটা কারেন্টটা কি, সেটা রিজনটা কি? সেটা রিজনটা হচ্ছে প্লাজমা। সেটা রিজনটাও কি, সেটা রিজনটা হচ্ছে এটা প্লাজমা। যখন মহাকাশের ওপরে যখন প্লাজমার সঙ্গে ওই অ্যাটমসগুলোর রিয়েকশন হয়, তখন কি হয় না আমাদের কি তৈরি হয়, তখন আমাদের সেই আলোর উৎসগুলো বা ছটাগুলো তৈরি হয়। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি কি লিখতে পারি এটাকে, আমি এটাকে কি লিখতে পারি, যে দ্য রিয়েকশন বিটুইন প্লাজমা and atomic particle in the upper atmosphere
in the upper atmosphere of the earth কি করে এটা না responsible for aurora ওকে, এটার জন্য ডিপেন্ড করে। এর জন্য দায়ী হচ্ছে আমাদের প্লাজমা, যখন অ্যাটমিক পার্টিকেলের উপরে এই প্লাজমা রিঅ্যাকশন হয়। ওকে, অ্যারোরা, এই যদি পুরো নামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই যদি পুরো নাম লিখতে চাও, অ্যারোরা বোরিওলিস। ওকে, ঠিক আছে। রাত্রিবেলা বা আকাশে কি দেখা যায়, বিভিন্ন আলোর ছটা দেখা যায়, সেটা রিজনটা কি না এই প্লাজমা, সেটা রিজনটাও কি, এই রিজনটা হচ্ছে প্লাজমা। ওকে, ক্লিয়ার? এটা কোনো আশা করি ডাউট নেই, এটাতে কোনো ডাউট নেই আশা করি। চলো, ভেরি গুড। তাহলে প্লাজমার ব্যাপারে আমরা জানলাম, এবার আমরা কার উপরে জানবো? এবার আমি বলবো তোমাদেরকে ফিফথ স্টেপের ব্যাপারে, যেটাকে আমি কি বলেছিলাম, বিইসি। বিইসি, যে তোমরা বলতে পারবে বিইসির ফুল ফর্মটা আমি কি বলেছিলাম, সেটা কি জিনিসটা, সেটা কি বলতে পারবে? সেটা হচ্ছে আমাদের ম্যাটারের ফিফথ স্টেট। সেটা হচ্ছে ম্যাটারের কি না ফিফথ স্টেট। বোঝা গেল? এটা হচ্ছে ফিফথ স্টেট। ফিফথ স্টেটে কি হয় না, কোনো গ্যাসকে আমরা টেম্পারেচারে একদম শেষ মাথায় নিয়ে যাই, যার ফলে কি হয় দেখা যাচ্ছে। দেখো, তাহলে ফিফথ স্টেটটাকে আমরা কি বলছি, বিইসি। সেটাকে আমরা কি বলছি, বিইসি। এর মানে কি? এর মানে হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। ওকে, এটাকে আমরা কি বলছি, বোস-আইনস্টাইন কনডেনসেট। এটাকে বলছি বোস-আইনস্টাইন কনডেনসেট। ওকে, এটাকে বললাম আমরা কি, বোস-আইনস্টাইন কনডেনসেট। তো বোস-আইনস্টাইন কি হয়, কি হলো, কোথায় এলো? দেখো, এই যে বোস-আইনস্টাইন কনডেনসেটের ব্যাপারে আমাদেরই ভারতের গর্ব, যেটা কি, যে কি সেটা না সত্যেন্দ্রনাথ বোস এইটারই কিন্তু প্রপোজাল ফার্স্ট দিয়েছিল। ঠিক, তো উনি এই জিনিসটা পরবর্তী সময়ে আইনস্টাইনের সঙ্গে মিলে এই জিনিসটার পুরোপুরি তথ্য বা পুরোপুরি ডাটা তৈরি করেন। তো ওই জন্য ওনাদের দুজনের নাম দিয়ে এটাকে বলা হয় কি, বোস-আইনস্টাইন কনডেনসেট। ওকে, ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এরপরে? বলো, কারো কোনো ডাউট আছে? এনি ডাউট? তাহলে এটার ব্যাপারে আমি কি বলবো, যে কোনো একটা পার্টিকেলকে যখন একদম 0 ডিগ্রি কেলভিন অর -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়, তখন কি হয় না এই বিইসি বা বোস-আইনস্টাইন কনডেনসেটটা তৈরি হয়। যে অবস্থাতে কি হয় না, যে অ্যাটমসগুলো আছে কোনো একটা ম্যাটারের, আমরা জানি যে কোনো একটা বস্তু কি হয়, কোনো একটা বস্তু কি তৈরি হয়, অণুতে তৈরি হয়। তারপর তার ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়, অ্যাটমস পাওয়া যায়। সেই অ্যাটমসগুলো এরকম ছোট ছোট অবস্থা থাকে, বাট যখন আমরা একেবারে 0 ডিগ্রি কেলভিন নিয়ে চলে যাই, কি হয়, এটা আস্তে আস্তে এগুলো ছড়িয়ে থাকে। ছড়িয়ে যাওয়ার ফলে কি হবে, জিনিসটা একটা বড় একটা যেন মনে হয় অণুর আকার ধারণ করে নিয়েছে, মানে একটা বড় মলিকিউলের মতো দেখায়, মানে এই যে অ্যাটমসগুলো আছে, এগুলো ক্রমশ বাড়তে থাকে, বুঝতে পারছো? এগুলো ক্রমশ বাড়তে বাড়তে মনে হয় কি, যে ওরা নিজেরাই একটা কি না বড় বড় মলিকিউলস। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো বিইসি, বোস-আইনস্টাইন কনডেনসেট, তো এইটারই ধারণা দিয়েছিল। আই হোপ কি এটা ক্লিয়ার? টেম্পারেচার কি না 0 কেলভিন। ওকে, আর ওটা মাইনাসে কখন হবে না, এটা -273.15 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এটা ক্লিয়ার আশা করি, কোনো অসুবিধা নেই। এবার তুমি বলবে যে কিভাবে তাহলে টেম্পারেচারটা পয়েন্ট হলো, কিভাবে তাহলে টেম্পারেচারের পরিবর্তনটা হলো। দেখো, টেম্পারেচার পরিবর্তন, এবার আসবো নেক্সট পার্টে, যেটাতে আমরা কি পড়বো না টেম্পারেচার কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে ডিগ্রি থেকে সেলসিয়াস, কিংবা সেলসিয়াস থেকে ফারেনহাইট, আর আবার সেলসিয়াস থেকে কেলভিন, কিংবা ফারেনহাইট থেকে কেলভিন কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? আই হোপ কোনো অসুবিধা নেই, কারো কোনো ডাউট নেই আশা করি। ওকে, চলো এবার লেখো টেম্পারেচারের ব্যাপারে। টেম্পারেচারটা কি হয়
এখানে টেম্পারেচারটার ব্যাপারে কি বলি, যে টেম্পারেচার কি হয়। টেম্পারেচার আমরা তিনটে এককে মাপি, সবাই জানো। একটা কি না সেলসিয়াস, 2 নম্বর কি ফারেনহাইট, 3 নম্বর কি কেলভিন। ঠিক, তো আমরা এই তিনটে জিনিস জানি। এবার আমাকে বলতে হবে যে তাহলে আমার সেলসিয়াসে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা। সেলসিয়াসে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, 0 ডিগ্রি। অবভিয়াসলি এটা 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, কিভাবে লিখবো, 2733 কেলভিন। বাট এটা কিন্তু এর প্রপার মান নয়। এর প্রপার মান যদি আমরা দেখি তাহলে আমরা লিখি 273.15 কেলভিন। এটা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছ আই হোপ, কোনো অসুবিধা নেই, তাই না। এটাকে আমরা কি বলে তাহলে, এটা হচ্ছে আমাদের ওয়াটারের কি ফ্রিজিং পয়েন্ট। এগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট পয়েন্ট। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট তাহলে কি 0 ডিগ্রি, যেটা মানে 273.15 কেলভিন। আচ্ছা, এরপরে আসি আমরা রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কি হবে, এবার দেখো তোমরা বলবে যে রুম টেম্পারেচার মানে ঘরের উষ্ণতা। হ্যাঁ অবভিয়াসলি ঠিক কথা। তাহলে আমাকে একটা জিনিস বলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেম্পারেচার, এখানে যে রুমের টেম্পারেচার, আর যদি আমরা রাজস্থানে যাই সেখানকার যে টেম্পারেচার, আমরা যদি দিল্লিতে যাই সেখানকার টেম্পারেচার, আর যদি আমরা লাদাখে যাই সেখানকার রুম টেম্পারেচার, সবগুলো কি এক হবে, এক হবে না তো, অবভিয়াসলি নট। তো তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা কি করি, আমরা একটা নির্দিষ্ট মান নিয়ে নিই। সেটা কত না 25 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে বলা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। আর নেক্সট কি আমরা বলবো, নেক্সট হচ্ছে আমাদের না বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কার না ওয়াটারের, ওয়াটারের বয়েলিং পয়েন্ট। ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস। আই হোপ কি এটা সবাই জানো, এটা তার বলার কিছু নেই, তাই না, কোনো বলার কিছু নেই। আর কেলভিনে চাইলে এটা প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার সঙ্গে এটা অ্যাড করে দাও, এই মানটার সাথে এই মানটা অ্যাড করে দাও, তাহলে কত হয়ে যাবে, 5 3 8 7 2 9 298.15 কেলভিন। যদি এর ক্ষেত্রে বলা হয় তাহলে এটা কত হয়ে যাবে, 373.15 কেলভিন। এটা ক্লিয়ার, কোনো ডাউট কার ক্ষেত্রে। যখন সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যাব জাস্ট 273.15কে আমরা কি করব না যোগ করে দেবো, এর বেশি কিছুই না, এর বেশি কিছুই না। এবার দেখো পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে কোন টেম্পারেচার যে সেলসিয়াস আর ফারেনহাইট দুটোতেই মান এক হয়, কোন টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইট দুটোরই মান এক হয়, বলতে পারো তোমরা কেউ কমেন্ট করে বলতে পারবে কোন টেম্পারেচারটা, কোন টেম্পারেচার আমাদের সেলসিয়াস আর ফারেনহাইটে এক হয়, এনি আইডিয়া। চলো বলেই দিই আমি, তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইকুয়ালস টু কার হয়, -40 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের। এই যে টেম্পারেচারটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে কি হয় সেলসিয়াস আর ফারেনহাইট দুটো কি হয় না ইকুয়াল হয়। বোঝা গেল এটা, কোনো ডাউট নেই আশা করি। চলো নেক্সট কি, নেক্সট একটা পয়েন্ট নাও। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কি না অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো বলো তো, অ্যাবসলিউট জিরো মানে কি, মানে একদম পরম শূন্য উষ্ণতা। পরম শূন্যতা এটাকে আমরা বলতে পারি। সেটা কত, সেটা কত, সেটা হচ্ছে আমরা একটু আগে লিখেছিলাম বিইসিতে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মানে কি না 0 ডিগ্রি 0 কেলভিন। বোঝা গেল, যেটা মানে কি ও নট ওকে, এটা নট ওকে, হ্যাঁ এটা হচ্ছে 0 কেলভিন। ওকে, যখন কেলভিনের মান 0 -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে কি বলি আমরা অ্যাবসলিউট জিরো, মানে পরম শূন্য উষ্ণতা, যেটাকে বলা হয় কি না পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল এটা। চলো এবার তোমাদেরকে আমি বলি যে সেলসিয়াস ফারেনহাইট আর কেলভিন স্কেলের যে ফর্মুলাটা আছে, কিভাবে আমরা সেটাকে চেঞ্জ করব, সেটার ফর্মুলাটা। ওকে চলো, লেখো টেম্পারেচার তাহলে আমাদের কিভাবে চেঞ্জ হবে। টেম্পারেচারের ফর্মুলা কি না C/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু R/4 ইকুয়ালস টু, এবার কি হবে কেলভিন লিখবে না, এরপরে কেলভিন হবে। কেলভিনে কি হবে, কেলভিনের মান কত হয়, লোয়েস্ট মান কত 273, তাহলে K - 273/5।
এটা হচ্ছে এর ফর্মুলা। C/5 m-32/9 equals to K-73/5 equals to R/4। এবার দেখো তুমি বলবে যে তাহলে আমি যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস তাহলে কত ডিগ্রি ফারেনহাইট হবে? জাস্ট ফর্মুলাতে পুট করে আমি কালার পেনটা চেঞ্জ করে নিই। ওকে, পেনের কালারটা আমি চেঞ্জ করে নিই। দেখো তাহলে যদি বলো টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস তাহলে কি হবে? যদি বলো টেম্পারেচার 10 ডিগ্রি, জাস্ট মানটা পুট করো। সি এর মান কত হবে? 5 ইকুয়ালস টু F-32/9। 5 2 যা 10, 9 2 যা কত হবে? 18। তাহলে হবে কি 18 প্লাস 32, ইট মিনস 50 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? বোঝা গেল কি হবে? ফর্মুলায় পুট করো তাহলে হয়ে যাবে। আমি একটু আগে বললাম না তোমাদেরকে যে -40 ডিগ্রিতে কি হয় না সেলসিয়াস আর ফারেনহাইট ইকুয়াল হয়। তো দেখা যাক না পুট করে এখানে একবার দেখা যাক। 40 ডিগ্রি -40 ডিগ্রি, তাহলে -40/5 ইকুয়ালস টু কত? M-32। আই হোপ কি দেখা যাচ্ছে? ইয়েস। তাহলে এখানে কি লিখবো না M-32/9। তাহলে কি হবে এখানে? 5 8 যা 40, 9 8 যা কত হবে? 72 মাইনাস ইকুয়ালস টু M-32। তাহলে F ইকুয়ালস টু কি হবে? -72 প্লাস 32, ইট মিনস -40। তাহলে আমি দেখতে পাচ্ছি যে -40 ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুটো কিন্তু ইকুয়াল। এটা জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে তোমাকে মনে করাতে চাই, কালকে আমি দেখিয়েছিলাম মানে আগের ডেটে যে 4 ডিগ্রি টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে কি হয়? ওয়াটারের ডেন্সিটি সব থেকে হাই হয়। ঠিক, এটা মাথায় রাখবে। আর ভলিউম সবসময় কি হবে? তাহলে লো হবে। তাহলে ভলিউম কি হবে? লো হবে। এটা মাথায় রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, এইটা ইম্পর্টেন্ট আর এটাও ইম্পর্টেন্ট। ঠিক, এগুলো খেয়াল রাখবে কোন টেম্পারেচারটা। ওকে, পরম শূন্য উষ্ণতা এটা খেয়াল রাখবে। 0 কেলভিন -273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বলা হয় কি না অ্যাবসলিউট জিরো। বোঝা গেল? যেখানে যে কোনো পার্টিকেল কিসে চলে যায়? বিইসিতে চলে যায়, বোস আইনস্টাইন কনডেন্সেটে চলে যায়। আই হোপ কি এটা ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? বলো বলো, কোনো ডাউট নেই? ভেরি গুড। চলো তাহলে এবার আসি আমি নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে তোমরা হেডিং দাও। বলছি আমি ক্লিন হোক যাই হোক। বলো, কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না? দেখো কেমিস্ট্রি কিছুই না। কেমিস্ট্রি হচ্ছে না অবভিয়াসলি অনেক ভ্যালুয়েবল বা অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, বাট কেমিস্ট্রি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা দেখি সেটারই রূপ কেমিস্ট্রি। ঠিক আছে, তুমি যা দেখবে সেটারই রূপ। তোমার লোহাতে মরচে পড়ছে, ওটাও কেমিস্ট্রি। তোমার নুন খাচ্ছে, ওটাও কেমিস্ট্রি। সোডা খাচ্ছে, ওটাও কেমিস্ট্রি। আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এটাও কেমিস্ট্রি। মানে যা করছি আমরা সব কিছুই কিন্তু আশেপাশে কেমিস্ট্রি লুকিয়ে আছে। আমরা যখন মেটাল নন মেটাল পড়বো, নেক্সট চ্যাপ্টার যখন আমরা পড়বো, তখন বুঝতে পারবে যে কেমিস্ট্রিটি আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ইউজ করি সব কেমিস্ট্রির মধ্যেই ডুবে আছে। যেমন যা কিছু আমরা সলিড স্টেট, বরফ, জল যা দেখি সব কিন্তু কেমিস্ট্রি। ওকে, চলো নেক্সট টপিক লেখো তাহলে। দেখো তাহলে কোন কোন জিনিস যে কোনো একটা বস্তুকে তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়, কেন হয়? যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে আমরা সলিড থেকে কিসে যাচ্ছি? গ্যাসে। সলিড থেকে আমরা কিসে যাচ্ছি? লিকুইড থেকে গ্যাস। আমরা কিন্তু সলিড থেকেও ডাইরেক্টলি গ্যাস যেতে পারি, সেটা আমরা পরে আসছি, স্পেশাল জিনিস পরে আসছি। তাহলে এখানে হেডিং দাও তোমরা যে হোয়াট কজেস চেঞ্জ in physical state of matter. বোঝা গেল? মানে কোন জিনিসটা বস্তুর ভৌতিক পরিবর্তন করতে মানে দায়ী? কোন জিনিসটা? কোনটাকে আমরা দায়ী করতে পারি? তাহলে কোন কোন জিনিস হবে? এনি আইডিয়া? কোনো আইডিয়া? দেখো এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে টেম্পারেচার। আর নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে কি না আমাদের প্রেসার, মানে এটা হচ্ছে উষ্ণতা, আর এটা হচ্ছে চাপ। বোঝা গেল? একটা হচ্ছে প্রেসার, আর এটা কি না টেম্পারেচার। এবার তুমি অবভিয়াসলি জানো যে টেম্পারেচার কি আর প্রেসার কি, জানো এটা আশা করি।
টেম্পারেচার কি আর প্রেসার কি? বাট তুমি বলবে যে ফিজিক্যাল স্টেটে যদি আমরা টেম্পারেচার না হয় দিলাম, গ্যাস হলো, সেটা আমি বুঝতে পারলাম। বাট যদি আমি প্রেসার দিই তাহলে কি পরিবর্তন হবে? এনি আইডিয়া বলো? যদি আমি প্রেসার দিই তাহলে কি পরিবর্তন হবে? আমরা যদি জলে একটা প্রেসার দিই জলের ওপরে, কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। বাট এটা নয়, ব্যাপারটা বোঝো, ওই জিনিসটা কিন্তু নয়। কি বলছে ওটা বোঝো। ঠিক, প্রথমে আসি টেম্পারেচারে। প্রথমে হেডিং দাও টেম্পারেচার। টেম্পারেচারে কি হয়, কীভাবে পরিবর্তনটা হচ্ছে বস্তুর, সেটা দেখা যাক। প্রথমটা হচ্ছে টেম্পারেচার। আমি যদি একটা বিকার নিই, একটা আমি বিকার নিলাম যেটাতে কি আছে, আইস কিউব আছে। এটাতে কি আছে, আইস কিউব। ওকে, তাহলে তোমরা সবাই জানো যে এই আইস কিউবটা কখন জমে, যখন 0 ডিগ্রি বা তার নিচে চলে যায়। তো আমি নিয়ে নিচ্ছি এই টেম্পারেচারটা হয়তো -10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক, আচ্ছা এরপরে আমরা যদি এই বিকারের টেম্পারেচারে একটু হিট দিই, আমি একটু হিট দিলাম, এর সঙ্গে একটু হিট অ্যাড করলাম, যে এই 10 ডিগ্রিটা হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখবে তখনও বরফ, 0 ডিগ্রিতে, তখনও বরফ। নেক্সট হবে কি, নেক্সট 0 ডিগ্রি, এরপরে কি হয়ে গেল, ওয়াটার, নেক্সট ইজ ওয়াটার। ওকে, তখনও কি 0 ডিগ্রি, তখনও 0 ডিগ্রি, জল হয়ে গেল। নেক্সট, ওকে, নেক্সট টেম্পারেচার সামথিং ধরো 80 ডিগ্রি, তখনও ওয়াটার। এরপরে একদম ম্যাক্সিমাম জল ফোটে কখন, 100 ডিগ্রিতে, তখনও ওয়াটার। নেক্সট 100 ডিগ্রি, তখন আমাদের কি হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে। এবার তুমি আমাকে বলবে যে আমি যদি তাহলে পরিবর্তন করছি টেম্পারেচার, বাট আমাদের বস্তুর অবস্থা তো পরিবর্তন হচ্ছে না, বস্তুর অবস্থার পরিবর্তন তো হচ্ছে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি যদি হিট অ্যাড করি তাহলে তো পরিবর্তন হওয়ার কথা। আমি কিউবে হিট অ্যাড করছি, পরিবর্তন হওয়ার কথা, বাট হচ্ছে না। কেন হবে না? দেখো এই হিটটা, এই যে হিটটা প্রয়োগ করছি এতে, এইটাকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে নিজের পরিবর্তনটাকে আস্তে আস্তে করছে, ধীরে ধীরে, হুট করে তো হয় না, তাই না? তো প্রথমে এ হিটটাকে অ্যাবজর্ব করছে, সেটা থেকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। টেম্পারেচার 10 ডিগ্রি ছিল মাইনাসে, প্লাসে এলো, তখনও বরফ। তার মানে এই যে পরিবর্তনটা হচ্ছে এটা কি ল্যাটেন্ট হিট বা লিন তাপ, জানো এটা আশা করি। তো তাহলে এটাকে বলছে আমার ল্যাটেন্ট হিট। ঠিক, এবার নেক্সট কি হবে, ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং, এটা ফ্রিজিং হচ্ছে। এরপরে কি হবে, এরপরে দেখো বরফ থেকে ওই টেম্পারেচারে ওয়াটারে পরিণত হলো, হিট দিচ্ছ তাই। বাট তারপরে 80 ডিগ্রি, জানো এখানেও জলই থাকবে, কারণ বয়লিং পয়েন্ট আমাদের 100 ডিগ্রি, 100 ডিগ্রিতে ওয়াটার আছে। এবার এরপরে কি হলো না, আবার 100 ডিগ্রিতে ভেপার হয়ে গেল। তো আমরা এটাকে বলি তখন আবার কি, যে ল্যাটেন্ট হিট অফ কি, ভেপারাইজেশন। ওকে, মানে বাষ্পীকরণের লিন তাপ। মানে আমি টেম্পারেচার দিচ্ছি, ওটা অ্যাবজর্ব করছে, তারপরে অবস্থায় পরিবর্তন হচ্ছে। আমি দিলাম সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমন তো মানে নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যখন টেম্পারেচার দিই, একটা বস্তুর মধ্যে কি হয়, অবস্থার পরিবর্তন হয়। বোঝা গেল ব্যাপারটা? কোনো ডাউট এটার ব্যাপারে? আর কিছু নেই আশা করি এটাতে, আই হোপ কি কোনো ডাউট নেই। ঠিক, ক্লিয়ার? চলো নেক্সট আসবো আমরা কি, আর আশা করি সবাই এটা বুঝে গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লেখো প্রেসার, যেটা আমি একটু আগে বললাম, সেটা কি না প্রেসার। এটা প্রেসার। তো তুমি বললো হোয়াট ইজ প্রেসার? প্রেসার মানে চাপ, বায়ুর চাপ। আমরা বায়ুর চাপকে 1 atm ধরে নিই। তো বায়ুর চাপ, প্রেসার কি প্রভাব ফেলে? দেখো আমরা সবাই জানি যে আমরা বাড়িতে যখন কোনো একটা, ভাবো এটা একটা আমাদের একটা বিকার, যেখানে আমি কি নিচ্ছি, অ্যাট ফার্স্ট ওয়াটার নিচ্ছি, সামথিং, কালারটা চেঞ্জ করতে দাও। তো এখানে আমি কি নিচ্ছি না, সিডস নিচ্ছি। ঠিক, রাইসের হচ্ছে সিডস নিচ্ছি, রাইসের সিডস। ওকে, ওয়াটার আছে, আমি এতে হিট প্রয়োগ করছি, আমি এতে হিট দিচ্ছি নিচে থেকে। ওকে,
এবার জলটা টেম্পারেচার কত হবে যখন 100 ডিগ্রি, তখন কি হবে? ফুটতে শুরু করবে, তখন ফুটতে শুরু করবে, তাই না? এবার জল যখন ফুটতে শুরু করবে তখন এই জিনিসটা, এই যে সিডসগুলো, এগুলো অ্যাবজর্ব করবে, তারপরে এগুলো কিসে পরিণত হবে? এগুলো ভাতে পরিণত হবে, ওকে, রাইসের তারপরে পরিবর্তন হবে, ঠিক। বাট এটা তুমি আছো নর্মাল নর্মাল স্তরে, বাট তুমি চলে যাও কোথায়? হিল, হিলে চলে যাও, ঠিক আছে? এইসব পড়াশুনো মোহমায়া সব ছেড়ে, ফ্যামিলি ট্যামিলি ছেড়ে, সম্পর্ক ছেড়ে সব হিলে যাও, সেখানে গিয়ে শান্তি, মোহ, ঠিক আছে, মোহ ত্যাগ করে শান্তি সেখানে। তো তুমি হিলে গেলে, ঠিক আছে, তুমি পর্বতে চলে গেছো। এবার তুমি ভাবছো যে বাড়িতে তো আমি রান্না করতাম ভাত, কোনো অসুবিধা নেই, তো আমি এখানে রান্না করে খেয়ে নেবো। তুমি কি করলে? ভাত বসালে এখানে একটা বিকারে, তুমি এখানে আগের মতো কি করলে? ঠিক আগের মতো কি নিলে? রাইস নিলে আর ওয়াটার নিলে, ওকে, রাইস নিলে ওয়াটার নিলে, নিয়ে নিলে, ঠিক। হিট দিচ্ছ ওখানে গিয়ে, ঠান্ডায় হিট দিচ্ছ। এবার দেখা গেল জল ফুটে গেছে, জল ফুটছে, ভেপার তৈরি হচ্ছে ওপর থেকে, রাইস তুমি নামিয়ে নিলে, কিন্তু খাওয়ার সময় দেখলে কি ওটা এখনো কাঁচা আছে। এর মানে কি? এর মানে যত আমরা ওপরে যাব প্রেসার তত কমবে, আর প্রেসার কমলে কি হবে? বয়েলিং পয়েন্টও ডিক্রিজ হবে, তখন ওয়াটার হয়তো 80 ডিগ্রি সেলসিয়াসও ফুটতে শুরু করতে পারে, বাট ভেতরের যে মেটেরিয়ালসগুলো আছে ওটা তো আর 80 ডিগ্রি সেদ্ধ হবে না। জল ফুটে যেতে পারে, বাট ওটা তো সেদ্ধ হবে না, ওর জন্য 100 ডিগ্রি লাগবে। তো যতক্ষণ না টেম্পারেচার 100 ডিগ্রি হচ্ছে ততক্ষণ কি হবে? আমাদের সিডসগুলো বয়েল হবে না। তো এটাই হচ্ছে প্রেসারের প্রভাব, কার উপরে? অবস্থার পরিবর্তনের উপরে, বুঝা গেল? প্রেসার বাড়বে, বয়েলিং পয়েন্ট বাড়বে, প্রেসার কমবে, বয়েলিং পয়েন্টও কমবে, ব্যাস এটাই। ক্লিয়ার এটা? আশা করি প্রেসার নেওয়ার কোনো ডাউট নেই, প্রেসারের এটাই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? বোঝা গেছে এটা? আর কোনো ডাউট নেই আশা করি। আর প্রেসার আমরা বায়ুর চাপকে নর্মালি কি ধরি? P=1 ধরে নিই না, অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক, অ্যাটমসফেরিক প্রেসার, তাই না? কোনো ডাউট আর কারো কিছু? কোনো ডাউট এখানে? চলো, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে প্রেসার 1 atm এর মান কত, এ কত পাস্কাল এর প্রেসারটা, বলতে পারবে? এটা কত হয়? 101.3 কিলো পার পাস্কাল, ওকে, 101 সেটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ওকে। আই হোপ কি কোনো ডাউট নেই এটা দেওয়ার, এটা দেওয়ার কোনো ডাউট নেই। চলো নেক্সট পার্টে যাই তাহলে আমরা, চলো নেক্সট পার্টে যাই আমরা। এবার দেখো, আমরা ফিজিক্যাল যে পরিবর্তনটা, এটা আমরা কি দেখলাম? এটা আমরা দেখলাম প্রেসার আর টেম্পারেচারের জন্য হয়, বাট এর পরে যখন পরিবর্তন হয় তখন কি কি কেস ঘটে, তখন কি কি ঘটে? তো হেডিংটা এবার দাও, নেক্সট হেডিং, চেঞ্জ ইন, হেডিং দাও, চেঞ্জ ইন ফিজিক্যাল, চেঞ্জ ইন ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার, ওকে। মানে আমার যখন বস্তুটা পরিবর্তন হচ্ছে, যদি তার মধ্যে চেঞ্জেস আসে, তো চেঞ্জেসটা এলো, তো চেঞ্জেসটা কিভাবে এলো বা কিভাবে এগোচ্ছে ধাপটা, এইটার উপরে আমাকে জানতে হবে। মানে প্রথমে আমার জল বরফ ছিল, মেল্ট হলো, তারপরে ওয়াটার এলো, ওয়াটার থেকে ভেপার হলো, তারপরে কি হলো? বাষ্প হলো, তাই না? তো ভেপার থেকে আয়োনাইজড হবে, তারপর হবে প্লাজমা, এটাই হচ্ছে ব্যাপার। এটার ব্যাপারে আমাদেরকে পড়তে হবে যে কীভাবে পরিবর্তনটা হচ্ছে। চলো তো পরপর লিখে নাও আগে। অ্যাট ফার্স্ট 8টা প্রসেস আছে, এই প্রসেস লিখে নাও আগে। এর হচ্ছে 8টা প্রসেস আছে, তো 8টা প্রসেস লিখে নাও। 1 নম্বর কি হবে আমাদের? মেল্টিং। 1 নম্বর কি হবে? মেল্টিং, মানে বরফটা গলবে। 2 নম্বর কি হবে? না, 2 নম্বর হবে এভাপোরেশন, মানে বাষ্প হবে, এভাপোরেশন, ওকে। 3 নম্বর কি হবে আমাদের? 3 নম্বর কি হবে? আয়োনাইজেশন, বোঝা গেল, মানে প্লাজমা হয়ে গেল। 4 নম্বর কি হবে আমাদের?
ফ্রিজিং। 4 নাম্বার কি হবে? আচ্ছা, একটু আয়নাজেনটা আমরা পরে লিখবো, তো আমরা এর আগে আমরা কনডেনসেশনকে যুক্ত করি। ওকে, কনডেনসেশন। ওকে, কনডেনসেশন। ওকে, তারপরে কি আসবে? ফ্রিজিং। কনডেনসেশন মানে ঘনীভবন, মানে ঘনীভূত হচ্ছে। জল বাষ্প হয়ে আকাশে যায়, তারপরে মেঘে পরিণত হয়, এটা কিন্তু কনডেনসেশনের উদাহরণ। তারপরে কি আসবে? না ফ্রিজিং। ওকে, নেক্সট লেখো আমাদের সাবলিমেশন। নেক্সট লেখো সাবলিমেশন। সাবলিমেশন মানে কি? সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। কর্পূর দেখেছো না? কর্পূর, সেটাতে কি হয়? কর্পূর রাখা হাওয়াতে রাখলে উবে যায়, সেটাকে বলে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। মানে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস। পরে আসছে টপিকে। ওকে, 5। তারপরে 6 নাম্বার লেখো ডিপোজিশন। ডিপোজিশন যেটার মানে কি? নিক্ষেপণ। যেটার মানে কি? না নিক্ষেপণ। ওকে, নেক্সট লেখো 7 নাম্বার। 7 নাম্বার লেখো যেটা আয়োনাইজেশন, যেটা একটু আগে আমি বললাম। আয়োনাইজেশন আমরা পরপর লেখার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, নেক্সট লেখো আয়োনাইজেশন। তারপরে কি হবে? 8 নাম্বার। 8 নাম্বার কি হবে? ডি আয়োনাইজেশন, মানে আয়োনাইজ থেকে আবার গ্যাসে আসবে। ঠিক, ডি আয়োনাইজেশন। ওকে, ক্লিয়ার? 8টা প্রসেস লিখেছি আমরা। 8টা প্রসেস, তাহলে কি কি বললাম? প্রথমে মেল্টিং, মানে কোনো একটা বরফ থেকে, কোনো একটা কিউব থেকে কি হবে? ওয়াটার হবে। দাঁড়াও, কালারটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটা কি হবে? ওয়াটার থেকে, এই কিউব থেকে ওয়াটার হলো। এভাপোরেশন মানে কি? ওয়াটার টু কি হবে? ভেপার। ঠিক, কনডেন্সার মানে ভেপার থেকে আবার ঘুরে জলে আসছে, ভেপার থেকে আবার কিসে আসছে? ওয়াটারে আসছে, কনডেনসেশন। ফ্রিজিং মানে কি? ফ্রিজিং মানে আমাদের ওয়াটার থেকে কি আসছে? সলিডে আসছে। ওয়াটার থেকে কিসে আসছে? না সলিডে আসছে। ওকে, সাবলিমেশন মানে কি? ঊর্ধ্বপাতন। সলিড থেকে ডাইরেক্ট কি হচ্ছে? গ্যাস হচ্ছে, সাবলিমেশন। ডিপোজিশন, গ্যাস থেকে ডাইরেক্ট কি আসছে? না তোমার সলিডে আসছে। আয়োনাইজেশন, গ্যাস থেকে ডাইরেক্ট আয়োনাইজ হচ্ছে, মানে প্লাজমা হচ্ছে, গ্যাস থেকে প্লাজমা। আর ডিআয়োনাইজেশন, প্লাজমা থেকে আবার গ্যাস। বুঝতে পারলে? মানে প্রতিটা জিনিসের যা কিছু ঘটে তার বিপরীত প্রসেসও আছে, এটাই হচ্ছে আর ফ্যাক্ট। প্রতিটা জিনিসে যা কিছু ঘটে সেটা হচ্ছে তার অপোজিটও আছে। আমার মেল্ট যেমন হচ্ছে তেমন কিন্তু ফ্রিজও হচ্ছে, আমার সাবলিমেশন যেমন হচ্ছে তেমন ডিপোজিশন হচ্ছে, আমার আয়োনাইজ যেমন হচ্ছে তেমন ডিআয়োনাইজেশন হচ্ছে। তার মানে এই যা কিছু হচ্ছে সব কিন্তু ফিজিক্যাল চেঞ্জ, নট কেমিক্যাল। কেমিক্যালে পরে আসছি, আগে আসি ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এগুলোকে আমরা কি বলি? ফিজিক্যাল চেঞ্জ, মানে ভৌতিক পরিবর্তন। যে পরিবর্তন কি হয়? যে দশা থেকে শুরু হয়, পুনরায় আমরা চাইলে সে দশায় ফিরে আসতে পারি। এটাই হচ্ছে কি? না ভৌতিক পরিবর্তন। বোঝা গেল এটা? বোঝা গেল এটা? কোনো ডাউট নেই আশা করি, তাই না? নো ডাউট, আই হোপ। চলো নেক্সটের দিকে যাও। এবার আসি আমরা নেক্সটের দিকে। দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু হিউজ কোশ্চেন আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে চাইলে একদম শুধু কোশ্চেন ওরিয়েন্টেড করতে পারতাম, বাট তুমি যদি এটাকে ইলাবোরেট করে পড়ো, মানে তুমি যদি একটু একটু বিস্তারিতভাবে পড়ো, তাহলে কি হবে? তোমার বেসিক নলেজটা গেন হবে, আর বেসিক নলেজটা পুরোপুরি চলে আসবে, যার ফলে যে কোনো জিনিস দেখে সলভ করতে পারবে, কোনো ডাউট আর হবে না। নেক্সট টপিক দাও, যেটা আমি পড়লাম ওটাকে একটা ছকের মাধ্যমে লিখে নাও। লিখে নাও স্টেট অফ ম্যাটার। কিভাবে লিখলাম? আমার প্রথমে কি ছিল? একটা বক্স, সলিড। আমার সেখান থেকে চেঞ্জ কিসে হলো? ইটস ওয়াটার। নেক্সট কি আসবে? গ্যাসিয়াস ফর্ম, গ্যাস। তো আমার সলিড থেকে, আচ্ছা এরপর আরেকটা লিখে নাও তাহলে। এরপরে কি আসবে? প্লাজমা। আই হোপ ইউ ক্যান সি ইট। ওকে, তো প্লাজমা। তো আমার সলিড থেকে যদি ওয়াটারে যাই, আমি যদি সলিড থেকে ওয়াটারে যাই, তাহলে এটাকে আমি কি বললাম? প্রথমে আমি এটাকে বললাম মেল্টিং। আমি এটাকে বললাম মেল্টিং। আমি ওয়াটার থেকে গ্যাসে যাচ্ছি, এটা কি হলো? ভেপার। গ্যাস থেকে প্লাজমাতে যাচ্ছি, আয়োনাইজেশন।
প্লাজমা থেকে গ্যাসে আসছি, ডিআয়োনাইজেশন। ওকে, গ্যাস থেকে ওয়াটারে আসছি, গ্যাস থেকে ওয়াটারে আসছি কি হবে? কন্ডেনসেশন। ওকে, ঘনীভবন। ওয়াটার থেকে সলিডে আসছি, ফ্রিজিং। এবার দুটো জিনিস বাকি রয়ে গেল, একটা হচ্ছে সাবলিমেশন, সেটা লিখে নাও ডাইরেক্ট, সলিড থেকে গ্যাস, সাবলিমেশন। ডায়াগ্রাম দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এরই উল্টো প্রসেস কি হবে না, আমাদের ডিপোজিশন। ক্লিয়ার না? কোনো ডাউট নেই? ভালো করে দেখো গ্রাফটা, গ্রাফটা ভালো করে দেখো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট নেই এতে। আই হোপ বোঝা গেছে এটা। পুরোপুরি বোঝা গেল? কোনো অসুবিধা নেই এটাতে আর? বলো, তোমরা কি চাও যে এর হচ্ছে পুরোপুরি আমি একটা করে সংজ্ঞা লিখিয়ে নিই, না জাস্ট নর্মালি এই যে বোঝালাম এটাই থাক? বলো, এটাই থাক নাকি আমরা ইলাবোরেট করব জিনিসটাকে? আচ্ছা, আই হোপ কি এটাকে নর্মালি ভাবে এরকমই থাক, কারণ এর বেশি নর্মালি আমি আশা করি বুঝিয়ে দিয়েছি জিনিসটা কি হয়, ওটাতে আলাদা করে লেখার দরকার নেই। ঠিক আছে, তো এটা এই ডায়াগ্রামই আমরা এটাকে শেষ করি, এটা থেকে আর এগোবো না। ঠিক আছে, বেশি বড় করলে আমাদের ক্লাসের টাইমিং অনেক বেশি হয়ে যাবে, আর এই টপিক নিয়ে এত মানে এই পার্টটাকে নিয়ে দরকার নেই। ঠিক আছে, চলো, আমরা তো বুঝে গেলাম তাহলে যে গ্যাসের ফিজিক্যাল চেঞ্জগুলো, সরি ম্যাটারের ফিজিক্যাল চেঞ্জগুলো। এবার আমাদের কি আসবে নেক্সট, যে কেমিক্যাল কিভাবে চেঞ্জেস হয়, তাই না? আমাদের ফিজিক্যাল চেঞ্জ জানা হয়ে গেল, এবার লেখো যে কেমিক্যাল চেঞ্জেস অফ ম্যাটার, কীভাবে একটা ম্যাটার কেমিক্যালি চেঞ্জ হয়। দেখো ফিজিক্যালি মানে কি, আমি বাইরে থেকে বুঝতে পারলাম, তুমি নিজেকে ধরো, তুমি কি করলে অতিরিক্ত প্রেসার নিয়ে নিয়েছো পড়াশোনার, অনেক চাপ নিয়ে নিয়েছো, আমাকে এই এক্সাম ও এক্সাম ওটা ক্লিয়ার করতে হবে, সব করতে হবে। ঠিক, এটা হচ্ছে প্রেসার। তোমার চোখ মুখ দেখলে বাইরে থেকেও বলতে পারো যে তুমি প্রেসারে আছো, হয়তো শরীর খারাপ হতেও পারে, তো তুমি বুঝতে পারো যে প্রেসারে আছো। বাট তুমি হয়তো মাথায় কিছু একটা ভাবছো, নর্মালি ভাবছো দিয়ে নিজের মধ্যে পরিবর্তন আনছো, বাইরে কিছু প্রকাশ করছো না, বাট নিজের মধ্যে পরিবর্তন আনছো যে আমাকে ভালোভাবে চলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, সত্যি বলতে হবে। তাহলে এগুলো ভেতরের পরিবর্তন। সেই রকম একটা বস্তুর একটা কি হয়, বাইরে পরিবর্তন হয়, ফিজিক্যাল চেঞ্জ, যেটাকে আমরা দেখে বুঝতে পারি। আর একটা হয় ভেতরে পরিবর্তন, কেমিক্যাল, সেটা না দেখে বুঝতে পারি না, সেটাকে আমাকে মাইক্রোস্কোপে দেখতে হয় ভালো করে। সেই জিনিসটাই কেমিক্যাল পরিবর্তন। কেমিক্যাল চেঞ্জেস কি আছে দেখো, এই কেমিক্যাল ক্লাসিফিকেশানে কেমিক্যাল লিখো, কেমিক্যাল চেঞ্জেস অথবা কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ওকে, কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। তো কেমিক্যাল ক্লাসিফিকেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে সাবস্টেন্স, আর দু নাম্বার আমরা ভাগ করেছি মিক্সচার। ওকে, মিক্সচার, বা তুমি এর জায়গায় লিখতে পারো এলিমেন্ট। ওকে, একটা ভাগ হচ্ছে এলিমেন্ট, একটা ভাগ কি না মিক্সচার। ওকে, বোঝা গেল এটা? একটা ভাগ আমি দিয়েছি কি এলিমেন্ট, আরেকটা কি দিয়েছি না মিক্সচার। ওকে, ক্লিয়ার? এবার আমরা স্টার্টিং করব প্রথমে সাবস্টেন্সকে দিয়ে, কারণ সাবস্টেন্সের ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে এর আমরা বোঝার জন্য দুটো ভাগ করেছি। একটা ভাগ কি, যেটা আমি ওপরেই লিখেছি এলিমেন্ট, আর দু নম্বর ভাগ কি করেছি আমরা কম্পাউন্ড। তো এলিমেন্ট কি, কম্পাউন্ড কি, এলিমেন্ট কি, কম্পাউন্ড কি? আচ্ছা, যে কোনো একটা বস্তু নাও, যে কোনো একটা বস্তু, যে কোনো কিছু যেটা একটা কেমিক্যাল, মানে বুঝতে পেরেছো? যেমন ধরো জল, আমরা বাইরে বলতো জল, তাই না? বাট ভেতরের মধ্যে কি আছে, H2O। আচ্ছা আমায় এবার বলো, তাহলে H2O কি কম্পাউন্ড নাকি এলিমেন্ট? H2O কি কম্পাউন্ড নাকি এলিমেন্ট নাকি মিক্সচার, কোনটা? H2O কি, দেখো H2O হচ্ছে একটা কম্পাউন্ড। ইয়াস, তুমি ঠিক ভাবছো, H2O হচ্ছে একটা কম্পাউন্ড। যারা এলিমেন্ট ভাবছো তাদের বলতে চাই
দেখো এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মানে কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে, সেটাকে বলা এলিমেন্ট। আর কম্পাউন্ড মানে যে ওই একটা এলিমেন্ট এই একটা এলিমেন্ট, দুটোর প্রজাতি আলাদা, দুটো মিলিয়ে একটাকে তৈরি করছে, সেটাকে বলি কম্পাউন্ড। যেমন ধরো এলিমেন্ট মানে কি, একটা ও দিয়ে লিখলাম 2 অক্সিজেন, মানে দুটো অক্সিজেনের অণু মিললে তৈরি করছে অক্সিজেন O2। আর ধরো যেমন ধরো Cl, ক্লোরিন, এটা কি একটা এলিমেন্ট। এরপরে যেমন ধরি H2, এটা হচ্ছে এলিমেন্ট, মানে দুটো এইচকে আমরা যদি পাশাপাশি রাখি H2 হয়ে যাবে, ঠিক আছে, এটা বলে এলিমেন্ট। এবার কম্পাউন্ড মানে কি তাহলে, ওয়াটার, এটা হচ্ছে একটা কম্পাউন্ড। H2SO4, ইটস আ কম্পাউন্ড। আমরা যে বাড়িতে ইউজ করি নুন, NaCl, সোডিয়াম ক্লোরাইড, কম্পাউন্ড। কি হলো কেসটা? তাহলে আমি বলতে পারি যে কম্পাউন্ডের মিনিমাম দুটো কি থাকতে হবে, বন্ড থাকতে হবে, দুটো এলিমেন্টের বন্ডে কি হবে, একটা কম্পাউন্ড তৈরি হবে। বোঝা গেল? এবার তুমি বলবে যে তাহলে O2, দুটো H2, দুটো H, তাহলে এটা তো কম্পাউন্ড হওয়ার কথা না। গোষ্ঠীটা দেখো একই, এইচ হচ্ছে এইচ এর গোষ্ঠী, ও হচ্ছে ও এর গোষ্ঠী, হতে পারে O2 হতে পারে, ও দুটো যোগ হয়ে O2 হতে পারে, Cl এর সাথে Cl, দুটো Cl যোগ করে হতে পারে, বাট বাট এগুলো কিন্তু সব এলিমেন্ট, কারণ এরা একই দলের দুটো লোক একসাথে মিলেছে, সেটা হচ্ছে কি এলিমেন্ট। মানে তুমি আর তোমার ভাই দুটো মিলে গেছো একসাথে, এলিমেন্ট। বাট তুমি কি করলে না, একটা সংগঠন গঠন করলে যে একটা হয়তো বৃক্ষরোপণ হবে, গাছ লাগানো হবে, তুমি করলে যে তুমি আর তোমার ভাই মিলে গেলে, ওটা এলিমেন্ট, আমরা একই ফ্যামিলির ছেলে, এলিমেন্ট। বাট তুমি করলে না পুরো পাড়ার ছেলেকে যুক্ত করলে, ও বাড়ি থেকে ও বাড়ি থেকে ও বাড়ি থেকে সবাইকে একবার একটা দল তৈরি করলে, তাহলে কি তৈরি হলো, একটা কম্পাউন্ড। বোঝা গেল ব্যাপারটা? তো এটাই এলিমেন্ট আর কম্পাউন্ডের মধ্যে আমরা এটাই বলি, H2O আর H দুটো, এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, আর এগুলো হচ্ছে কি আমাদের কম্পাউন্ড। এক্সামে আসতে পারে H2O কম্পাউন্ড না এলিমেন্ট, কি বলবে, কম্পাউন্ড। ক্লিয়ার? এটা কোনো ডাউট কারো? বলো, সরি, কোনো ডাউট আছে কারো? বোঝা গেল ব্যাপারটা? চাইলে লিখতে পারো এখানে যে অ্যাটলিস্ট 2 এলিমেন্ট হবে, অ্যাটলিস্ট 2 এলিমেন্ট হবে, মানে দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি করবে। বোঝা গেছে এটা? কোনো ডাউট? কিছু ডাউট নেই? আই হোপ। বোঝা গেল না? আচ্ছা, গুড। এবার আমাকে বলো যে আমি একটা কম্পাউন্ডকে কি মলিকিউল বলতে পারি? আমরা একটা কম্পাউন্ডকে মলিকিউলস কি বলতে পারি, অণু কি বলতে পারি একটা কম্পাউন্ডকে? ইয়েস, উই ক্যান সে দ্যাট, যে এভরি কম্পাউন্ডস আর মলিকিউলস। ওকে, এভরি কম্পাউন্ড is a molecules। বোঝা গেল? ক্লিয়ার? এটা কোনো ডাউট নেই? চলো এবার আসি আমরা মিক্সচারে। ওকে, যা যা পয়েন্ট বলবো প্রতিটা পয়েন্ট ধীরে ধীরে যদি করো ব্যাপারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। ওকে, জাস্ট ধৈর্য ধরো আর পড়তে থাকো। বলে মিক্সচার, তো মিক্সচার ঠিক, মিক্সচার মানে কি? তুমি বলবে হ্যাঁ আমি জানি সব, মিক্সচার মানে মিশ্রণ। যেমন মিশ্রণ কি, দুধের সাথে জল মেশাচ্ছি, মিশ্রণ। চিনির সাথে জল মেশাচ্ছি, মিশ্রণ। তাই তো? হাইড্রোজেনের সাথে অক্সিজেন মেশাচ্ছি, মিশ্রণ না, এটাই ভুল। যদি আমি দুধের সাথে জল মেশাই হয়ে যায় কলোয়েড, এটা মিশ্রণ, বাট প্রপারলি বলতে হলে কলোয়েড। তাহলে মিশ্রণ আমি কি বলবো, ফিজিক্যাল মিশ্রণ। যেমন কি হয়, আমি হয়তো সুগারের সাথে আমি সল্ট মেশাচ্ছি, দিয়ে একটা কি ফর্ম করলো, আমার মিক্সচার ফর্ম করলো। আমি কি এই দুটোকে আলাদা করতে পারবো? আমি জানতে চাই এই দুটোকে আমি আলাদা করতে পারবো, সুগার আর সল্টকে?
সুয়ারের সলকে আলাদা করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব। যে কোনো একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিলে দানাগুলো উপরে থাকবে, নিচে কী হয়ে যাবে? চিনি পড়ে থাকবে, এই নুন পড়ে থাকবে, তাই না? তো এইটা হচ্ছে একটা মিক্সচার নর্মালি। বোঝা গেল ব্যাপারটা? মিক্সচার আমি কি বললাম ব্যাপারটাকে? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যেটা ফিজিক্যালি মিক্সচার। ফিজিক্যালি মিক্সচার, ইয়েস অর নো? এটাকে বলতে পারি ফিজিক্যালি মিক্সচার বলে? বলো, কোনো ডাউট আছে আর কারো এই ব্যাপার নিয়ে? আর কোনো ডাউট আছে কারো? কারো টপিক নিয়ে কোনো প্রবলেম আছে এটাকে নিয়ে? বোঝা গেছে? এবার দেখো, আমি যদি একটা কম্পাউন্ডের কথা বলি, আমি যদি একটু আগে যে বললাম কম্পাউন্ড, আমি যদি একটা কম্পাউন্ডের কথা বলি, এতে আমি কি বললাম? দুটো কি থাকবে না এলিমেন্ট থাকবে, ঠিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে শুধু কি ওটাই প্রমাণ দেবো আমার দুটো এলিমেন্ট থাকবে? শুধু ওটাই প্রমাণ দেবো? আরেকটা জিনিস তুমি বলতে পারো, এর যে রেশিওটা ফিক্সড হয়, কম্পাউন্ডের রেশিওটা অল টাইম ফিক্সড। বোঝা গেল? তুমি যেখানেই যাও না কেন ওই রেশিওটা অল টাইম ফিক্সড। আমি যদি ওয়াটারের কথা বলি, H2O, তো 2:1 এটা ফিক্সড। সে আমার স্টেটের যাই অবস্থা হোক, তুমি সলিড বলো মানে আইসের কথা বলো, তুমি গ্যাসের কথা বলো, তুমি ভেপারের কথা বলো, সেটা কি সবসময় 2:1। তার মানে এর রেশিওটা অল টাইম ফিক্সড। বোঝা গেছে? ক্লিয়ার? এই পয়েন্টটা তুমি অ্যাড করে নেবে ওখানে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ওটা মিস করে গিয়েছিলাম। ওকে, ক্লিয়ার? বলো, এনি ডাউট এই টপিক নিয়ে? বলো, এনি ডাউট এই টপিক নিয়ে? চল এবার এই মিক্সচারের ভাগগুলো দেখে নিই। ঠিক, এই মিক্সচারের ভাগগুলো দেখে নিই, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে মিক্সচার আমাকে কি বলতে চাইছে। চলো আমি একটু ওপরে হেডিং করে দিই মিক্সচারটা। এবার লেখো মিক্সচার। মিক্সচারে আবার দুটো ভাগ হয়। বলো, ডিপে একটু পড়া হচ্ছে না? হ্যাঁ, একটু ডিপে পড়া হচ্ছে, বাট শিখতে তো হবে না আমাদেরকে? আমাদেরকে শিখতে তো হবে, তাই না? তো মিক্সচারের এত ভাগ পড়ে কি হবে, যখন তুমি ডিপে পড়বে তখন কী হবে, যে কোনো এক্সামের লেভেলটা ক্লিয়ার হবে। নট অনলি 10 পাসের যে এক্সামগুলো, আমরা ওটাকে ইউজ করতে পারি হায়ার যে এক্সামগুলো। ঠিক, তুমি যে কোনো হাই লেভেলের এক্সাম যাবে, এর থেকে ডিপে আর পড়লে হয়তো পিএইচডি হয়ে যাবে, বাট এই টপিকটা নিয়ে পড়লে আমরা ক্লিয়ার করে নেবো যে কোনো এক্সাম। ওকে, তো মিক্সচারে দুটো ভাগ হয়, একটা হচ্ছে কি হোমোজিনিয়াস, আর একটা কি হয় হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াস, ওকে, একটা কি হোমোজিনিয়াস, আর একটা কি হয় না হেটেরোজিনিয়াস। HOMOGENOUS, HETROGENOUS, ওকে, হেটেরোজিনিয়াস। দুটো ভাগ, হোমোজিনিয়াস কি আর হেটেরোজিনিয়াস কি? হোমোজিনিয়াস কি আর হেটেরোজিনিয়াস কি? চলো একটা কালার দিয়ে বোঝানো যাক তোমাদেরকে। হোয়াট ইজ হোমোজিনিয়াস? একটা বিজ্ঞান নাও, আর এদিকেও একটা বিজ্ঞান নাও, একসাথে বোঝানো যাক। এটাও নিয়েছি আমি ওয়াটার, জল নিয়ে খেলা করো, এতেও নিয়েছি ওয়াটার। ঠিক আছে, ওয়াটার, এতে আমি কি মিস করলাম? NaCl মানে লবণ, সল্ট। আর আমি এতে মিস করলাম মাড, কাদা, মাটির টুকরো, মাটির ধুলো। তো NaCl যদি আমি এতে মিস করে দিই তাহলে কি হবে? এতে এর যে অণুগুলো পুরোপুরি মিশে যাবে। NaCl এর যে অণুগুলো এতটাই ছোট, সেটা ওয়াটারের সাথে পুরোপুরি কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। ঠিক, ফুললি মিক্সড হয়ে যাবে। বাট আমি যদি মাড মিশিয়ে দিই জলের সাথে, তখন কী হবে? মাডটাকে আমরা দেখতে পাবো, তাহলে এটা নট ফুললি মিক্সড।
বুঝতে পারলে? এটা পুরোপুরি মিক্স হয় না। তো এটাকেই আমরা বলি হেটেরোজিনিয়াস, আর এটাকেই বলি আমরা হোমোজিনিয়াস। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে আর এর উপরে নিয়ে? এটা বোঝা গেল? এটা ক্লিয়ার? ক্লিয়ার না এটা? তো এবার দেখো, আমি যদি এই নুন গোলা জলে দেখি ফোকাস করে, তাহলে আমি কি দেখব? আমি যদি নুন গোলা জলে ফোকাস করে দেখি, এইখানেও দেখলেও আমি সেম দেখব, আমি ওপর থেকে দেখলেও সেম দেখব, আমি নিচে থেকে দেখলেও এটাকে সেম দেখব। মানে এর যে সব জায়গায় উপস্থিতিটা, এটাকে কি ইকুয়াল। বাট যদি আমি এখানে এদিক থেকে দেখি, এদিক থেকে দেখি, এদিক থেকে দেখি, এর কিন্তু সব জায়গায় সমান হবে না। হয়তো এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে ডিপ, একটু বেশি কাকা দেখাচ্ছে, এখানে একটু হালকা দেখাচ্ছে, এখানে একটু বেশি দেখাচ্ছে। তো তাহলে এর ক্ষেত্রে কি হয় না, সব জায়গায় সমান দেখায় না, নট ইকুয়াল ইন এভরিওয়্যার। ঠিক? বাট এর ক্ষেত্রে পুরো একই। তো এইটাকে আমরা বলি ওই জন্য সলিউশন। এটাকে আমরা কি বলি ওই জন্য? তো এই জন্য আমরা কি বলি কি, সো ইটস কল্ড কি প্রপার সলিউশন। প্রপার সলিউশন মানে পুরোপুরি মিশে যাচ্ছে, এটা হচ্ছে প্রপার সলিউশন। ওকে, বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমাকে একটা জিনিস বলো তো, এবার আমাকে, এটা তো ক্লিয়ার, কোনো ডাউট নেই আর? দুটো জিনিস বুঝে গেছো, হেটেরোজিনিয়াস আর হোমোজিনিয়াসের মধ্যে দুটো। এটার ক্ষেত্রে কি হবে, প্রতিটা মলিকিউলস এত ভালোভাবে মিক্সচার হবে কি আমি যেদিক থেকে দেখি না কেন সব জায়গাতে সমান দেখাবে, কোনো লেয়ার ফর্ম হবে না বা মনে হবে না ডিপ বা কিছু। বাট আমি যদি জলে কোথাও কাদা ঘুলিয়ে দিই তখন কি হবে, কোনো জায়গায় অণুগুলো বড় বড় আছে সেখানটা একটু বেশি ডিপ দেখাবে, কোনো জায়গায় কম কম আছে এর জন্য কম ডিপ দেখাবে। মানে কোনো জায়গায় ডিপ বেশি, কোনো জায়গাটা কম। তো এই জন্য এটা হয়ে যায় কি হেটেরোজিনিয়াস। ক্লিয়ার? এবার আমাকে বলো, এটা ক্লিয়ার না? চলো এটাকে ক্লিয়ার করে দেওয়া যাক। এটাকে ক্লিয়ার করে দেওয়া যাক। ওকে, আর কোনো ডাউট নেই, পিছটা ক্লিয়ার করে দেওয়া যাক। চলো, ঠিক আছে। এবার আমাকে বলো যে আমি যদি একটা কোশ্চেন বলি তোমাদেরকে যে O2 আর H2O এই দুটোর মধ্যে কে মলিকিউলস কে নয়, হুইচ ওয়ান ইজ মলিকিউলস বা কে নয়, আমাকে বলতে পারবে? বলো, এটা কি বলতে পারবে? আগে এটা আমি জানি কি, এটা কি, এটা কি এলিমেন্ট, এটা এলিমেন্ট। আর আমি জানি এটা কি কম্পাউন্ড। এটা খুব ভালো কোশ্চেন, আগে ভালো করে বোঝো ব্যাপারটা। তো এইটা কি একটা মলিকিউলস, এটা কি একটা মলিকিউলস? অবভিয়াসলি তুমি কি বলবে, অফকোর্স এভরি কম্পাউন্ডস আর মলিকিউলস, আগে বলেছিলাম, আর এভরি এলিমেন্টস আর অলসো মলিকিউলস। তাহলে মলিকিউলস দুটি হতে পারে, এর মানে আমি একটা জিনিস বলতে পারি যে এভরি কম্পাউন্ডস, এভরি কম্পাউন্ডস আর কি মলিকিউলস। বোঝা গেল? বাট এভরি মলিকিউলস, বলো কি হবে, বলতে পারছো? মলিকিউলস আর নট কম্পাউন্ড। হোয়াই? কারণ আমি অলরেডি বলেছি যে এলিমেন্টসরাও কি হয়, মলিকিউলস হয়, আর এলিমেন্টস আর কম্পাউন্ড নট ইকুয়াল। তো এই জন্যই হবে। এটা ক্লিয়ার না? কারো কোনো ডাউট নেই আর? কারো কোনো ডাউট নেই আশা করি এটাকে নিয়ে? বলো। চলো এবার আমরা এটাকে মুছে দিই, ঠিক আছে? চলো, ক্লিয়ার? চলো এবার আমরা কোনটাকে একটু ডিটেলসে পড়বো, এই হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াসটাকে নিয়ে, ঠিক আছে? তো প্রথমে হেডিং দাও হেটেরোজিনিয়াসটা। হেটেরোজিনিয়াস, ওকে। তো হেটেরোজিনিয়াসের
দুটো ভাগ আছে, হেটেরোজেনিয়াসের দুটো ভাগ আছে, একটা কি সুপারসিসিয়ান, আরেকটা কি কলোয়েড। আরেকটা কি সুপারসিসিয়ান, ঠিক, SUPER, আচ্ছা এটা একটা এস তো মিস হবে, ডবল লেখা হয়ে গেছে, চলো সুপারসিসিয়ান, ওকে। আর এটা কি কলোয়েড, বোঝা গেল? একটা কি বললাম আমি, কলোয়েড, আর এটা বললাম সুপারসিসিয়ান, ক্লিয়ার? গুড। তো প্রথমে আমরা ফোকাস দিই কলয়েডের উপরে, কারণ কলয়েড থেকে অনেক কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে? তো কলয়েড কাকে বলছি আমরা? না, কি বলছিলাম একটু আগে, যে ওয়াটার প্লাস মিল্ক, এই সলিউশনটা একটা কলয়েড। কেন কলয়েড? দেখো ওয়াটার একটা লিকুইড আর মিল্কও একটা লিকুইড, দুটোকে আমি মিক্স করলাম, বাট কি হলো কেসটা, আমরা দেখতে পাচ্ছি ওটা অস্বচ্ছ, স্বচ্ছ নয়। বাট আমরা যেদিক থেকে দেখি না কেন দুটো কিন্তু সমান দেখাবে, কোনো ডিফারেন্স দেখাবে না। কিন্তু এর যে পার্টিকেলগুলো যে সাইজ হয় মিল্কের ক্ষেত্রে, সেগুলো আমরা নর্মাল সলিউশনের তুলনায়, মানে নুন আর জলের অনুপাতের থেকে বেশি বড় সাইজের হয়। তাই আমরা এটাতে কি দেখতে পাই, এইভাবে পুরো কালারটাকে সাদা দেখতে পাই, বা কোনো জায়গাতে গাঢ় দেখতে পাই না, মানে গাঢ় গাঢ় দেখতে পাই নর্মাল সলিউশনের তুলনায়। বোঝা গেল? তো এটা হচ্ছে কলয়েড। এবার যদি আমি কলয়েডের কথা বলি, কলয়েড থেকে একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। ভালো করে জানো, সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্টটা কি? তো টিন্ডাল এফেক্টটা কি, যেখান থেকে আমাদের বারবার কোশ্চেন আসে, সেই টিন্ডাল এফেক্টটা কি? সেই টিন্ডাল এফেক্টটা কি? চলো, এর জন্য তাহলে আমাকে কি করতে হবে, পিকচার ড্র করতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। ক্লিয়ার? চলো, একটা বিকার নাও, এগেন আরেকটা বিকার নাও, এগেন আরেকটা বিকার নাও, ঠিক? এটা ফার্স্ট ওয়ান, ইটস সেকেন্ড ওয়ান, ইটস থার্ড ওয়ান। তো আমি এতে দিচ্ছি কি NaCl প্লাস H2, মানে নুন আর জল। এতে আমি কি দিচ্ছি না মাড আর NaCl, সরি মাড আর ওয়াটার হবে, NaCl কোথা থেকে এলো? চলো কি হয়ে যায় মাঝে মাঝে, চলো। আর এতে কি হবে বুঝতে পারছো, ওয়াটার আর মিল্ক, জল আর দুধ মেশানো আছে এতে। এবার তুমি কি করবে, যে একটা টর্চ, পিকচারটা হয়তো একটু ফানি টাইপের, যেটা তোমাদের একটু হাসিও ভাই পড়তে পড়তে, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল টর্চ, একদম এলিয়েনরা গিফট করেছে। হ্যাঁ, এটা হচ্ছে এলিয়েনরা গিফট করেছে, এখানে ফিঙ্গারপ্রিন্টে জলে, এটা হচ্ছে এলিয়েনরা গিফট করেছে। বুঝা গেল? তো যাই হোক, এই টর্চটা যখন লাইটটাকে ফেলানো হবে, এই লাইটটা কি বরাবর যাবে জানো? রেড পেনটা ইউজ করলে তোমাদের বুঝতে আরও বেশি বেটার হবে বুঝতে, তাই না? ওয়েট, ওকে। তো আমি এখানে যখন লাইটটা ফেলাবো, লাইট এইভাবে যাবে, এইভাবে লাইট ক্রস করবে পুরো। এবার যখন এর মধ্যে লাইটটা ক্রস করবে, এখানে কিন্তু লাইটটা কি হবে, নট ভিজিবল, লাইটটা দেখা যাবে না। লাইট কেন দেখা যাবে না? কেন দেখা যাবে না? কারণ এর যে পার্টিকেলগুলো অনেক ছোট ছোট, টিনি, 1 মিলিমিটার, ন্যানোমিটার, সরি 1 ন্যানোমিটার, নট মিলিমিটার, 1 ন্যানোমিটার, অনেকটাই ছোট। এর পার্টিকেলগুলো 1 ন্যানোমিটারের কাছাকাছি, অনেক ছোট। বোঝা গেল? এই জন্য কি দেখা যায় না, লাইটটাকে আমরা দেখতে পাই না, একেবারে দেখতে পাই না, ঠিক? বাট লাইট দেখা যাবে, আমি এইটাকে মুছে দিই তাহলে বুঝতে পারবে, লাইট আমরা ভিজিবল দেখতে পাচ্ছি না, বাট লাইট দেখা যাবে এটাতেও, লাইট দেখা যাবে এটাতেও।
কারণ এর যে মলিকিউলসগুলো নর্মালের তুলনায় অনেক বড়, যেটা এর নেই, এর থেকে এটা অনেক বড়, আর এটার থেকেও এটা অনেক বড়, বুঝা গেল? তো এর যে মাঠগুলো আছে চারধারে, এতে কি হবে, লাইটটা স্ক্যাটারিং হবে, ছড়িয়ে যাবে, ওই জন্য আমরা লাইটটাকে দেখতে পাবো। বাট থার্ড ওয়ানের ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রে স্ক্যাটারিং হবে আর এটাকে আমরা দেখতে পাবো। বাট এবার আসবো ব্যাপারটাকে নিয়ে একটু ডিটেলস, কি হয় কেসটা, চলো ডিটেলসে আসা যাক। এবার একটু ডিটেলসে আসা যাক। ডিটেলসে কি দেখবো, যে লাইট হচ্ছে নট ভিজিবল। কেন? কারণ এতে নো স্ক্যাটারিং, কারণ এতে নো স্ক্যাটারিং, আলো ছড়াচ্ছে না, কারণ এখানে নো অবস্ট্রাকশন। এর মানে কি, মানে একে বাধা দেওয়ার মতো কেউ নেই আলোকে, তো এই জন্য কি হয়, আলো শো হয়, কি হয়, লাইট নট ভিজিবল, আলো দেখা যায় না। বাট এর ক্ষেত্রে কি হবে, স্ক্যাটারিংটা কি হবে, স্ক্যাটারিংটা কি হবে, হবে হাই হবে, কারণ মলিকুলসগুলোর সাইজ অনেকটাই বড়, 10⁻⁵ কাছাকাছি, আই হোপ ঠিক ঠিক খেয়াল নেই, আমি মনে করে বলছি। তো এটা প্রায় মনে 10⁻⁵ কাছাকাছি, এটা হচ্ছে 10⁻⁷ কাছাকাছি, মানে 1 ন্যানোমিটার বা 10⁻⁷ কাছাকাছি এটা, ঠিক আছে। আর এটা আই হোপ কি 10⁻⁵ থেকে একটু ছোট, বোঝা গেল? বোঝা গেল, ক্লিয়ার হলো ব্যাপারটা? না, আই হোপ একটু একটু গোলমাল হচ্ছে, সেটা হচ্ছে এটা ঠিকই আছে 10⁵, 10⁵ টু 10⁻⁷ মিডলে থাকে, আর এটা মনে হচ্ছে 10⁻⁷ থেকে বড়, বোঝা গেল? এই যে পার্টিকেলগুলো তুলনায় একটু বড় হবে, 10⁻⁷ থেকে 10⁻⁵ থেকে বড় হবে। ওকে, 10⁻⁵ থেকে বড় কি হবে, 10⁻⁴, 3 -3 এরকম টাইপ। এটা হচ্ছে কলোয়েডের ক্ষেত্রে, মিল্ক আর ওয়াটারের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, দেখো কিছুটা সময় পরে এর যে মাঠগুলো আছে না, মিশে আছে জলে, মিশে আছে জলে, তো মাঠগুলো একটা সময় পর কি হবে, গ্র্যাভিটির জন্য কি হবে, থিতিয়ে পড়বে না, থিতিয়ে যাবে, তো টান তো আছে না জিনিসগুলো, তবে আস্তে আস্তে শান্ত হয়ে থিতিয়ে পড়বে। তো থিতিয়ে গেলে তখন কি হবে, জলটা স্বচ্ছ হয়ে যাবে আবার, তখন কিন্তু আর টিন্ডাল এফেক্ট দেখা যাবে না। তাহলে টিন্ডাল এফেক্টটা কি হবে, উইক হবে এক্ষেত্রে, বা রেয়ার হবে, বোঝা গেল? এক্ষেত্রে টিন্ডাল এফেক্ট কি হবে, উইক হবে অথবা রেয়ার হবে। বাট এর ক্ষেত্রে কি হবে, মাস্ট হবে, মাস্ট টিন্ডাল এফেক্ট হবে। আর এটা কন্টিনিউ চলতে থাকবে, এর কোনো শেষ নেই, যতক্ষণ পর্যন্ত দুধের জল আছে মিশে, কন্টিনিউ ওর মধ্যে আছে। ক্লিয়ার? এটা কোনো ডাউট নেই আশা করি টিন্ডাল এফেক্ট নিয়ে, বলো বলো, কারো কোনো ডাউট আছে এটাকে নিয়ে? এনি ডাউট? বোঝা গেল এটা? ক্লিয়ার না এটা? এতে টিন্ডাল এফেক্ট কী হবে, পুরো মাস্ট হবে, অল টাইম হবে, লিখে নিতে পারো, কোনো ডাউট নেই। চলো এই ব্যাপারটাকে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম করে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের কী হবে, ইজিলি ব্যাপারটাকে কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তো লেখো, কিছুটা লেখা হয়ে গেলে এবার পিকচার ড্র করো। আজকে আমরা টিন্ডাল এফেক্টটাকে নিয়ে শেষ করব, আর নেক্সট ডেটে যে পার্টটা থাকবে সেই টপিকটাকে নিয়ে থার্ডটা ক্লাস হবে। কারণ স্টাডি অফ ম্যাটার একটা ছোট্ট ক্লাস নয়, সেটা অনেক টাইম লাগে, ঠিক একটু ভালো করে পড়তে হয়। তাই আমি চাইলে কোশ্চেন ওরিয়েন্টেড পড়াতে পারতাম, বাট তোমাদেরকে মারাত্মক ধীরে ধীরে, আমি একদম ধীরে ধীরে আর স্লোলিভাবে পার্ট টু পার্ট ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যাতে তোমাদের নেক্সট টাইম আর কোথাও না যেতে হয়, যেন সব কিছু A to Z একটা জায়গাতেই পেয়ে যাও। বুঝতে পারলে? বোঝা গেল এটা? চলো চলে গেল। তাহলে তাহলে নেক্সট একটা হচ্ছে আমরা ড্র করি। এটা একটা বক্স, এইটা একটা বক্স, আর এইটা একটা বক্স, ঠিক তিনটে বক্স ড্র করেছি আমরা। যেখানে প্রথমটাতে কি আছে, ট্রু সলিউশন, পিওর সলিউশন বলেছিলাম আমি, যেটাতে নুন আর
H2 আছে, ঠিক। এবার এইটাতে লেখো, এতে কি আছে, মিল্ক আর মিল্ক আর ওয়াটার। নেক্সট কি হবে, এটাকে আমি কি বলবো, কলয়েডাল, ঠিক। আর নেক্সট এটাতে কি আসবে না, মাড আর ওয়াটার, ঠিক। এটাকেই আমরা বলি মিক্সচারের দুটো ভাগ বলেছিলাম, একটা কি কলয়েডাল, একটা সুপারসেশন। এটাই হচ্ছে সুপারসেশন, ওকে, বা সুপারসন, ঠিক আছে। SUPERSION, বোঝা গেল, এটাকেই বলা হয়। ক্লিয়ার? কারো কোনো ডাউট এটাকে নিয়ে? সবার লেখা গেছে আই হোপ। ওকে, SUPERSIONS, ওকে, কোনো ডাউট নেই, ঠিক আছে। তো এর যে মলিকিউলসগুলো, এগুলো কি হয়, 10 থেকে -7 হয়, ঠিক। একটু মনে আগের যে পিকচারে ড্র করেছিলেন না, আগের পিকচারে একটু গোলমাল আছে, এটা একটু কারেক্ট করে নেবে, সরি ফর দ্যাট। তো ওইটাতে একটু গোলমাল আছে, গোলমালটা কি, আমরা যেটা ড্র করেছিলাম এখানে, যে এর যে কলয়েডালগুলো, এই কলয়েডালগুলো এর তুলনায় ছোট হবে, ওটা আমরা ওখানে একটু বড় করে লিখে নিয়েছিলাম, ওটা একটু চেঞ্জ করে নিই, ওকে। তো এটা কি হবে, 10⁻⁻7 টু 10⁻⁻5 হবে, এটা বিটুইন থাকবে এদের মধ্যে। আর এর মান কি হবে, 10⁻⁻5 সেমি, হ্যাঁ এগুলো সেমি, ওকে, যে ইউনিটগুলো সেমি, তো এর থেকে বড় হবে, ওকে। ক্লিয়ার? ওটা একটু চেঞ্জ করে নিও, আগেটা থেকে একটু ভুলভাল ছিল, ওটা চেঞ্জ করে নিও, আই হোপ, ঠিক আছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? চলো এবার আমাকে বলো, এটা দেখে আমি কি বুঝতে পারছি, এর থেকে আমি কি বুঝতে পারছি। দেখো, 1 নম্বর হেডিং দাও প্রপার্টি, 1 নম্বর হেডিং দাও প্রপার্টি, 2 নম্বর হেডিং দাও সলিউশন, ওকে। নেক্সট হেডিং দাও সুপারসিশন, সরি নেক্সট যেহেতু আমরা কলয়েডাল লিখেছি, তো কলয়েডাল লেখো, কলয়েডাল, নেক্সট লেখো সুপারসিশন, ওকে, সরি সুপারসন, ওকে। তো প্রপার্টি 1 নম্বর, সাইজ লেখো, একদম ভেঙে ভেঙে লেখাচ্ছি, ওকে, যাতে বুঝতে পারো, যাতে কোনো না পরে ডাউট হয়। এর যে সাইজ, এর সাইজ সব থেকে সে মানে কম হবে, এটা কত হবে, প্রায় 1 ন্যানোমিটারের কাছাকাছি, ওকে। ক্লিয়ার? এর যে মানটা হবে 1 to 1000-এর ভেতরে, আর এর যে মানটা হবে কি হবে, 1000-এর ওপরে, ওকে। ন্যানোমিটার, সেটা সেমিতে ছিল, ওকে, ন্যানোমিটারে আমরা প্রকাশ করেছি। ক্লিয়ার? কোনো ডাউট নেই আই হোপ, বলো, কোনো ডাউট নেই আশা করি। নেক্সট লেখো টিন্ডাল এফেক্ট, নেক্সট লেখো টিন্ডাল এফেক্ট, ওকে, নেক্সট টিন্ডাল এফেক্ট। এবার আমাকে বলো, তোমরাই বলবে টিন্ডাল এফেক্ট কি 1 নম্বরে হয় এটাতে? অবভিয়াসলি না, তাহলে এখানে কি হবে, নো, ওকে। চলো ডাইরেক্ট নো লেখো, ক্রস না, নো। কলয়েডালের ক্ষেত্রে অফকোর্স ইয়াস, মাস্ট হয়। আর এর ক্ষেত্রে কি হয়, রেয়ার হয়, মানে হবে শুরুতে হবে, সুন্দরভাবে হবে না, হবে, কিন্তু পরে যখন মাটিগুলো ছিটিয়ে যাবে, বা চকের গুঁড়ো জলে মেশালাম, চকের গুঁড়ো যখন ছিটিয়ে যাবে, তখন টিন্ডাল এফেক্টটা দেখতে পাবো না। বাট মিল্কের ক্ষেত্রে এটা পার্মানেন্ট, স্থায়ী, যতক্ষণ থাকবে ততক্ষণ দেখা যাবে, ঠিক আছে। এবার নেক্সট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক, ব্রাউনীয় গতি, ওকে। তো ব্রাউনীয় গতির ক্ষেত্রে কি হবে, ব্রাউনীয় গতি জিনিসটা কি বলতে পারবে? ব্রাউনিয়ান মোশন কি হতে পারে, বা বলতে পারবে যে ব্রাউনিয়ান মোশনটা কি, বলো, এনি আইডিয়া? দেখো আমি বলছি ব্রাউনিয়ান মোশনটাই। দেখো একটা বিকার নিয়ে নাও, বিকারে কি বললাম, মিল্ক আর ওয়াটার মিশিয়ে নাও, ঠিক। তো এর যে মলিকিউলসগুলো এর তুলনায় তো কম, এর তুলনায় কম বলে কি হয়, এর তুলনায় কম বলে কি হয় না, এইটা তাড়াতাড়ি থিতিয়ে পড়ে, এর অণুগুলো থিতিয়ে পড়ে, বালিকণা, মাটি যা থাকে থিতিয়ে পড়ে, বাট ওর থেকে তো এটাতে কম, তো তাই জন্য এর যে সাইজটা কম, কম মানে কি মিশে আছে ওর সঙ্গে একসঙ্গে ভালোভাবে কম্বিনেশন তৈরি করে, তো এটা মিশিয়ে কি তৈরি করছে, একটা মিশ্রণ তৈরি করছে, একটা কলয়েডাল ফর্ম করছে। তো এর মধ্যে এর যে কণাগুলো আছে না,
এই যে কণাগুলো দেখো এদিকে, আর কোনো কিছু লিখছি না, ডাইরেক্ট বোঝাচ্ছি। যে কণাগুলো আছে না, এই কণাগুলো এ কিভাবে ছুটছে, এই কণাগুলো কিভাবে ছুটছে, এই কণাগুলো এইভাবে নিজের ইচ্ছা মতো ছুটছে, যেদিকে ইচ্ছে, বোঝা গেল? যেদিকে ইচ্ছে ছুটছে, এখানে ছুটছে, এখানে ছুটছে, এখানে ছুটছে, এখানে ছুটছে, এইভাবে। তো এইটাকেই বলা হয় ব্রাউনিয়ান মোশন, এটাকেই বলা হয় বাংলায় ব্রাউনীয় গতি, বোঝা গেল? এই জিনিসটা নট অনলি কলোডিয়াল বাট অলসো আমরা এটাকে সুপারসিশনের মধ্যেও দেখতে পাই। ক্লিয়ার? আমরা এই জিনিসটা দেখতে পাই। তাহলে কি হবে না, সলিউশনের মধ্যে ব্রাউনীয় গতি দেখা যাবে কি? এটা তোমরা বলবে আমাকে। আমরা সলিউশনের মধ্যে ব্রাউনিয়ান মোশন দেখতে পাবো কি? বলো। এর মধ্যে তো কণাগুলো এতটাই ছোট, ওয়াটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে, তো এর জন্য এটা হয়ে যাবে নো। বাট কলয়েডালের জন্য ইয়াস অফকোর্স, এর জন্য ইয়াস অফকোর্স। তাহলে ব্রাউনীয় গতি, টিন্ডাল এফেক্ট, ক্লিয়ার? টেম্পারেচার কি, প্রেসার কি, ক্লিয়ার? তাই না? আর আশা করি কোনো ডাউট নেই এসব ব্যাপার নিয়ে, বোঝা গেল? তিনটে টপিক আমরা পড়ে নিলাম। মিক্সচারের মধ্যে দুটো ভাগ দেখলাম, সুপারসিশন আর কলয়েডাল। তো কলয়েডালের মধ্যে আমি দেখতে পেলাম, সরি এটা হেটেরোজিনিয়াসের মধ্যে ছিল, একটা হোমোজিনিয়াস, একটা হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াসের দুটো পার্ট কি, একটা কলয়েডাল, একটা সুপারসিশন। আর হোমোজিনিয়াসের মধ্যে কি না, একটা সলিউশন। সলিউশন মানে কি, এটাকে বলা হয় ট্রু সলিউশন বা পিওর সলিউশন, মানে যার মধ্যে মিক্সারটা একদম তালে হলে মিলে যায়, একদম মিলে যায়। যার ফলে কি হয় না, আমরা যেদিক থেকে দেখি না কেন সেটা সেম দেখায়, কোনো জায়গায় বেশি গাঢ় বা কোনো জায়গায় কম গাঢ় দেখায় না। বাট আমরা যদি সুপারসিশনের কথা বলি, এর ক্ষেত্রে কোনো জায়গায় বেশি দেখা যাবে, কোনো জায়গায় কম দেখা যাবে, কোনো জায়গায় কম দেখা যাবে, এরকম ব্যাপার। তো কলয়েডালের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও সব জায়গায় ইকুয়াল, এরা পুরোপুরি ঘুলে যায় একসাথে। ক্লিয়ার না? কারো কোনো ডাউট নেই? আই হোপ, বলো এনি ডাউট? আই হোপ কারো কোনো ডাউট নেই এটাকে নিয়ে। আচ্ছা, আমি আশা করছি তোমাদেরকে আরেকটু টাইম দিলে তোমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তো পুরো ক্লাসটা করে নেওয়াটাই আই হোপ কি বেটার হবে। এটাকে আর আল্লাহ করে নেক্সট ক্লাসে আমরা নিয়ে যাব না। চলো, আর একটু আছে, আর একটু আছে এই টপিকটাতে, বেশি কিছু আর এখানে করাবো না, ঠিক? বেশি কিছু তোমাদের করাবো না এটাকে নিয়ে। আর এটা করলেই তোমাদের হয়ে যাবে। আর এরপরে এক্সট্রা কোশ্চেন তোমরা পেয়ে যাবে পরবর্তী ইয়েতে, ঠিক আছে? চলো, এটা তো বললাম আমরা মিক্সচারের ব্যাপারে। এবার আমরা আসবো কিসের ব্যাপারে? সাবস্টেন্সের ব্যাপারে। ঠিক, আমরা মিক্সচারের ব্যাপারে পড়লাম, একটু সাবস্টেন্সের ব্যাপারে আবার ঘুরে আসি। সাবস্টেন্সে আমরা পড়েছিলাম এলিমেন্ট, কম্পাউন্ড। তো সেখান থেকে সাবস্টেন্সে আমরা আরও একটু পয়েন্ট অ্যাড করে নিই, ঠিক আছে? আরও একটু পয়েন্ট অ্যাড করে নিই, যাতে কী হবে, তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে, তাই না? দেখো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা জরুরি, তাই না? কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। আর আমি ওই জন্যই এসছি এখানে, তাই না? আর পড়ার সময় মজ লেগে পড়ো, মজ লেগে পড়ো, ঠিক আছে? একটু পড়াশোনা কনসেন্ট্রেট করবে, আনন্দে পড়বে। পড়বে না এই কারণে যে আমাকে মুখস্থ করতে হবে, চাকরি পেতে হবে, এসব চিন্তাভাবনা মাথায় বের করে দাও। পড়বে কেন? শেখার জন্য পড়ো, এর বেশি না। তুমি শেখার জন্য পড়ো, কখন পড়া হয়ে যাবে, এক্সাম ক্লিয়ার হয়ে যাবে ভাবতে পারবে না। শেখার জন্য, জাস্ট নলেজ গেইন করো নিজের, ঠিক আছে? চলো, এরপরে সাবস্টেন্স। আচ্ছা, তো সাবস্টেন্সের ক্ষেত্রে কি, এটা সবসময় পিওর ফর্ম হয় পুরো। এটা যে পিওর ফর্ম, এতে কোনো ভেজাল মেশানো থাকে না, কোনো মিক্সচার থাকে না। মিক্সচারের ক্ষেত্রে আমি চিনির সাথে নুন মেশাচ্ছি, চিনির সাথে স্টার্চ মেশাচ্ছি, তো এগুলো মিক্সচার। বাট সাবস্টেন্সগুলো সব পিওর ফর্ম, ঠিক? আমি যদি ওটুর কথা বলি, ওটু এটা কি, এটা পিওর ফর্ম, পিওর ফর্মে আছে অবভিয়াসলি। তা সাবস্টেন্স পিওর ফর্মে হয়। ওকে, নেক্সট কি আমাদের, এদের ফিক্সড কেমিক্যাল কম্পোজিশন, আগেও লিখিয়েছি, ফিক্সড কেমিক্যাল কম্পোজিশন, এর ফিক্সড কেমিক্যাল কম্পোজিশন। নেক্সট কি, এর যে ভাগগুলো কি কি, মেটাল, নন মেটাল আর মেটালয়েড। মেটালয়েড যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই টপিকটাকে নিয়ে আমরা পুরো একটা ডিসকাস করব, যেটা জন্ম আমার এই সাবস্টেন্স থেকে, বোঝা গেল? আমরা এইভাবে একটার সাথে একটাকে রিলেট করে করে পড়লে ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো আমরা পড়বো কি মেটাল, নন মেটাল আর মেটালয়েড এর মধ্যেই, ঠিক আছে? তো এইবার আমি তোমাকে বলতে চাই, এবার যখনই মেটাল নন মেটালের গল্প চলে এলো, একটু ধারণা দিদি ব্যাপারটাকে। মেটাল মানে কি, ধাতু, নন মেটাল মানে অধাতু, আর মেটালয়েড মানে মিশ্রণ, দুটো অধাতু আর অধাতু, ধাতু আর ধাতুর মধ্যে মিশ্রণ, সেটা হচ্ছে মেটালয়েড, সংকর ধাতু, বোঝা গেল?
এবার এবার এগুলোর মধ্যে যদি কথা বলি, তো এই মেটাল নেয়ার মেটাল আমাদের ওয়ার্ল্ডে 118টা আছে, 118টা। তো এই 118টা এলিমেন্টকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে বুঝবো কি কি ব্যাপার আছে? তো এই জায়গাতে একজন মহান ব্যক্তি, মহান সায়েন্টিস্ট, 1869 আই হোপ ডেটটা ছিল, 1869-এ একটা পিরিয়ডিক টেবিলের উদ্ভাবন করেন। সেটাকে মেন্ডেলিভ, ঠিক আছে? তো মেন্ডেলিভ মহাশয় সে হচ্ছে ওই উদ্ভাবন করে এবং তার অ্যাটমিক মাস অনুযায়ী সেটাকে 18টা গ্রুপ আর 7টা সিরিজে সাজিয়ে দেয়। মেটাল, নন মেটাল, মেটালয়েড বিভিন্ন ব্লক তৈরি করে, যেটা আমরা পিরিয়ডিক টেবিলে ডিটেলসে পড়বো। আর মেটাল নন মেটালটাতে আইডিয়া পাবো, ধারণা পাবো ব্যাপারটাকে নিয়ে। ক্লিয়ার না? বোঝা গেল? চলো, তো এইটা ব্যাপার, ঠিক? তো লিখে নাও তাহলে, এটা লিখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে, আমি ব্ল্যাক কালার ইউজ করে লিখে দিচ্ছি এটাকে। ওকে, লেখো মেটালস আর, সরি মেটালস লেখা দরকার নেই, তুমি এখানে লিখে নাও এলিমেন্টস আর, লিখে নাও এলিমেন্টস। ওকে, এলিমেন্টস আর অ্যারেঞ্জড বাই সায়েন্টিস্টের নাম কি? ডিমিট্রি মেন্ডেলিভ। ডেটটা আই হোপ কি শিওর, যথেষ্ট 1869। ওকে, একবার, হ্যাঁ 1869। ওকে, कोई बात नहीं, 1869 শিওর। তো মেন্ডেলিভ 1816 সালে পিরিয়ডিক টেবিলটাকে আবিষ্কার করেন। এরপরে আমাদের নর্মাল সায়েন্টিস্ট, নেক্সট যে সায়েন্টিস্টগুলো আছে তাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় এই কারণে, এই মহান মানুষটার জন্য, মেন্ডেলিভের জন্য। ওকে, 1869। ওকে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই আর এটাকে নিয়ে? চলো, তো এখানেই আমাদের পুরোপুরি কমপ্লিট হয় কি স্টাডি অফ ম্যাটার। ঠিক, কিছু কিছু টপিক আমরা আছে যেখানে আমরা কোনো কোনো জিনিসকে সেপারেট করতে পারি, তো অতটা ডিপে যাচ্ছি না, ওইটাকে নিয়ে নাই দরকার নেই। তো এতটার মধ্যে আমাদের স্টাডি অফ ম্যাটার পুরোপুরি কমপ্লিট। আই হোপ কি ব্যাপারটা তোমরা পার্ট টু পার্ট বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি জানাবে, অবভিয়াসলি নোট ডাউন করবে নিচে কমেন্ট বক্সে, ঠিক আছে? আর নেক্সট যে ক্লাসটা হবে অবশ্যই তাড়াতাড়ি আসবে, তো কারণ আমাদের আগের ক্লাসটা, এই ক্লাসের মধ্যে একটু ডিস্টেন্স হলো আমার মেডিকেল প্রবলেমের জন্য, ঠিক? তো সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশন করো, কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞাসা করবে। স্টেপ বাই স্টেপ করেছি, ধীরে ধীরে করেছি, পুরোটাই বুঝতে পারবে। তো আজকের জন্য এখানেই, খুব ভালোভাবে থাকো। ওকে, গুড নাইট।